দর্শক জাগো স্বাস্থ্য কথা নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সাথে আছি আমি তাসলিমা তিথি। দর্শক, বর্তমানে বাংলাদেশের অধিকাংশ কিংবা বিশ্বের অনেক মানুষই কিন্তু স্থূলতায় ভুগছেন। দেখা যাচ্ছে বয়স 30-এর কোঠায় পৌঁছাতে না পৌঁছাতেই স্থূলতার কারণে তারা বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। তাই আমাদের আজকের আলোচনার বিষয় অতিরিক্ত ওজন, এবং এ ব্যাপারে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে আছেন ডাক্তার মাজহারুল হক তানিম। তিনি ডায়াবেটিক্স, থাইরয়েড এবং হরমোন রোগ বিশেষজ্ঞ, অরোরা স্পেশালাইজড হাসপাতাল, কাকরাইল। চলে যাচ্ছি তার কাছে। আপনাকে আমন্ত্রণ। কেমন আছেন? ধন্যবাদ, আলহামদুলিল্লাহ। যেমনটি আমি বলছিলাম যে স্থূলতা বা ওজন বৃদ্ধি আমাদের অনেকেরই সমস্যা। বাংলাদেশ বা বিশ্বের বহু মানুষই এই সমস্যায় ভুগছেন। প্রথম প্রশ্ন যেটি থাকবে যে ওজন বৃদ্ধি বা স্থূলতা কি অনেক বড় সমস্যা বা স্বাস্থ্যের জন্য ঝুঁকি? জি, আমি আসার সময় জার্নালে পড়ছিলাম যে বর্তমানে বিশ্বে প্রতি 8 জন মানুষের মধ্যে একজন এই অবেসিটি বা স্থূলতায় ভুগছেন। হ্যাঁ, আপনার যে প্রশ্ন ছিল যে অবেসিটি বা অতিরিক্ত ওজন কোনো সমস্যা কিনা, হ্যাঁ, অনেকে দেখা যায় যে এটাকে কোনো সমস্যাই মনে করে না, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে এটার জন্য যখন স্বাস্থ্য ঝুঁকি দেখা দেয়, যেমন আমরা এখন দেখছি যে অ্যাডোলেসেন্ট পিরিয়ডে বা বাচ্চাদেরও, হ্যাঁ, আপনার 13-14 বছরের বাচ্চাদেরও কিন্তু ওজন বেড়ে যাচ্ছে। এই ওজন বেড়ে যাওয়ার জন্য যে সমস্যাটা হচ্ছে, তার অল্প বয়সে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল বেড়ে যাওয়া, হ্যাঁ, হাঁটুতে ব্যথা, বয়স্কদের ক্ষেত্রে ঘুমের মধ্যে নাক ডাকা, বা মেয়েদের ক্ষেত্রে পিসিওএস বা বাচ্চা কনসেপ্ট করতে সমস্যা, এই ধরনের নানা সমস্যা হচ্ছে। এমনকি যাদের ওজন বেশি থাকে তাদের কিন্তু হরমোন ডিপেন্ডেন্ট কিছু ক্যান্সার, যেমন হচ্ছে আপনার ব্রেস্ট ক্যান্সার এবং আরও কিছু কোলন ক্যান্সার, সেগুলো হওয়ার সম্ভাবনাও বেড়ে যাচ্ছে। তাই অতিরিক্ত ওজন অবশ্যই একটি আপনার মারাত্মক সমস্যা। একদমই, এবং সবাই আসলে চাই এই সমস্যা থেকে উত্তরণের জন্য। ডাক্তার তানিম, আমাদের দেশের অধিকাংশ তরুণ বা তরুণীর ক্ষেত্রে দেখা যায় যে তাদের ওজন কম থাকলেও তাদের পেটের চর্বি বেড়ে যাচ্ছে, বা তারা দেখতে খুব বেশি মোটা লাগছে না, কিন্তু পেটের চর্বি জমে যাচ্ছে। এটি হওয়ার কারণ কি? বাইরের খাবার বেশি খাচ্ছে, এরকম কিছু? জি, এটার পিছনে লাইফস্টাইল জনিত সমস্যা। যেমন অনেকে দেখা যায় অতিরিক্ত রাত জাগছে, দিনে বেশি করে ঘুমাচ্ছে, সেই রাত জাগলে কিন্তু স্ট্রেস হরমোন কর্টিসল বেড়ে যাচ্ছে এবং বিভিন্ন হরমোনাল ইমব্যালেন্স হয়ে যাচ্ছে। সেটিও কিন্তু আপনার বেলি ফ্যাট বা পেটের চর্বি বেড়ে যাওয়ার একটি কারণ। এছাড়া অনেকে দেখা যায় রিফাইন্ড ফুড খাচ্ছে, যেটা প্রসেস ফুড বেশি আকারে, যেমন আপনার ফাস্ট ফুড, পিজা, বার্গার, কোক, ফান্টা, সেগুলোতে কিন্তু উচ্চ পরিমাণে আপনার শর্করা জাতীয় খাবার বা চিনি জাতীয় খাবার থাকে, এবং সেটি কিন্তু সহজে আপনার পেটে গিয়ে জমে। এই জন্য হচ্ছে আপনার বেলি ফ্যাটটা বেড়ে যায় অথবা ওজন বেড়ে যায়। এছাড়া দেখা যায় যে আমাদের হাঁটা চলাটা কম হচ্ছে। আগের দিনের মানুষ যেরকম হাঁটা চলা করতো বা এক্সারসাইজ করতো, আমরা সেরকম করছি না। আমরা হাতের পাশে গ্যাজেট পাচ্ছি, আমরা ফ্রি টাইমে আমরা হচ্ছে আপনার ল্যাপটপ, মোবাইল নিয়ে বসে থাকছি, আমরা বাইরে যাচ্ছি না, খেলাধুলা করছি না, এক্সারসাইজ করছি না। আমরা ট্রান্সপোর্টের জন্য উবার, পাঠাও, সেগুলো ব্যবহার করছি। হাঁটা চলার অভ্যাসটা একেবারেই কমে গিয়েছে। বাচ্চাদের ক্ষেত্রে খেলার জায়গা কমে গিয়েছে, তারা খেলাধুলা করছে না বাইরে গিয়ে। হ্যাঁ, এগুলো বিভিন্ন কারণে কিন্তু আপনার ওজন বেড়ে যাচ্ছে। এছাড়াও কিছু হরমোনাল কারণে বেড়ে যাচ্ছে। দেখা যাচ্ছে পরিবেশ দূষণ বা খাদ্যদ্রব্যে ভেজাল, এগুলো বিভিন্ন কারণে কিন্তু দেখা যায় যে ওনাদের যে হরমোনের সমস্যা হয়ে যাচ্ছে। অনেকের থাইরয়েড হরমোনের সমস্যা, অনেকের অল্প বয়সে ডায়াবেটিস অথবা কোলেস্টেরল বেড়ে যাওয়া, অথবা পুরুষ হরমোন টেস্টোস্টেরন কমে যাওয়া, বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে। তার মানে লাইফস্টাইলকে আমরা একটি বড় কারণ হিসেবে দেখতে পারি ওজন বৃদ্ধি? অবশ্যই। অনেকে দেখা যায় যে এই যে ওজন কমানোর জন্য নিজের উপর অনেক বেশি টর্চার করছে, যেমন একবেলা খাচ্ছে বা রাতে না খেয়ে ঘুমাচ্ছে। এটি কি কোনো শারীরিক সমস্যার সম্মুখীন হতে পারে কিনা সে? জি, আপনি যেটি বললেন, অনেকে দেখা যাচ্ছে খাবার দাবার একেবারেই বন্ধ করে দিচ্ছে, ইন্টারমিডিয়েট ফাস্টিং করছে, অথবা হচ্ছে আপনার কার্বোহাইড্রেট একেবারেই খাচ্ছে না, বা অবৈজ্ঞানিক উপায়ে ওনারা ওজন কমানোর চেষ্টা করছে। হ্যাঁ, অবশ্যই ওনারা ওজন কমানোর জন্য আপনার ডায়েট ফলো করতে পারেন, কিন্তু সেটি অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসক অথবা ডায়েটিশিয়ানের পরামর্শে। দেখা যায় অনেকে কার্বোহাইড্রেট একেবারেই বাদ দিয়ে দিচ্ছে, বেশি বেশি করে ডিম খাচ্ছে, প্রোটিন খাচ্ছে, এবং সেটার জন্য কিন্তু অনেকে কিডনির উপর চাপ বেশি পড়ছে। অনেক সময় আমরা দেখি যে ডায়াবেটিস রোগীরা ডায়াবেটিক কিটোএসিডোসিস নিয়ে আমাদের কাছে আসছে, বেশি করে প্রোটিন খাওয়ার কারণে এবং ভাত একেবারেই বাদ দেওয়ার কারণে। এই জন্য অবৈজ্ঞানিক উপায়ে নিজে আপনার খাবার দাবার বাদ দেওয়া যাবে না বা ডায়েট করা যাবে না। সেই ক্ষেত্রে আপনি একজন হরমোন বিশেষজ্ঞ অথবা ডায়েটিশিয়ানের পরামর্শে প্রপার ডায়েট বা একটি প্রপার নিয়মের মধ্যে থেকে বৈজ্ঞানিক উপায়ে আপনি আপনার ওজন কমানোর চেষ্টা করতে পারেন। সেই ক্ষেত্রে আমরা বলি উনি কার্বোহাইড্রেটটা খাবে, কার্বোহাইড্রেট অল্প পরিমাণে খাবে। খাবারের 30% থাকবে কার্বোহাইড্রেট, 30% থাকবে প্রোটিন, 30% থাকবে ফ্যাট। এভাবে খাবার দাবার ভেঙে খাবে, এবং উনি একবারে বেশি খাবার দাবার খাবে না এবং অনেকক্ষণ ধরে না খেয়ে থাকবেন। আমরা বলি অল্প অল্প করে আপনি বারবার খাবেন, এবং সেখানে কার্বোহাইড্রেটটা কম থাকবে। রিফাইন্ড সুগার এবং রিফাইন্ড যে কার্বোহাইড্রেটগুলো আছে, যেগুলো সহজে রক্তে মিশে যায় এবং সহজে ওজন বাড়ায়,
সেগুলো উনি অ্যাভয়েড করবেন। ডায়েটের সাথে সাথে কিন্তু জিম অনেক বেশি জনপ্রিয়, ছেলেমেয়েরা জিমে যাচ্ছে বা আমরা অনেক সময় দেখি অনেক বড়রাও কিন্তু জিম জয়েন করছে ওজন কমানোর জন্য। সেক্ষেত্রে জিম করলে কি আসলেই ওজন কমে? বা জিম বা এক্সারসাইজ সেটা যদি আপনার নিয়মের মধ্যে থেকে করা যায়, আমরা বলি প্রতিদিন 30 থেকে 40 মিনিট ঘাম ঝরে এক্সারসাইজ করবে। উনি সেটা বাইরেও করতে পারে, আমরা বলি অ্যারোবিক এক্সারসাইজ, উনি হাঁটাচলা করতে পারে, জগিং করতে পারে, তারপর রানিং বা সাইক্লিং অথবা সুইমিং এই ধরনের অ্যারোবিক এক্সারসাইজ করতে পারে। আর জিমে করলে উনি ট্রেডমিলে হাঁটতে পারে বা জিমে যে অ্যারোবিক এক্সারসাইজগুলো করা যায় সেগুলো করতে হবে। অনেকে দেখা যায় অবৈজ্ঞানিক উপায় বা জিমে গিয়ে বিভিন্ন সাপ্লিমেন্ট নিচ্ছে বা ট্রেনারের পরামর্শে, অনেকে দেখা যায় হরমোনাল সাপ্লিমেন্টও নিচ্ছে এবং ওজন কমানোর জন্য বিভিন্ন প্রোডাক্ট খাচ্ছে। বা অনেক সময় দেখা যায় সোশ্যাল মিডিয়াতে অনেক চটকদার বিজ্ঞাপন দেখে স্লিমিং টি, কফি এগুলো কিনে অনেকে প্রতারিত হচ্ছে। এগুলো যদি কিছু খেতে হয়, আপনি একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে সেটি আপনি গ্রহণ করতে পারেন, যেটি হচ্ছে আপনার অথেন্টিক বা অ্যাপ্রুভড ওষুধ বা অ্যাপ্রুভড আপনার সাপ্লিমেন্ট, সেটি আপনি নিতে পারেন। অবৈজ্ঞানিক উপায়ে আপনি অতিরিক্ত এক্সারসাইজ করা বা অতিরিক্ত ডায়েট করা কিন্তু আপনার শরীরের জন্য ক্ষতিকারক হতে পারে। আসলে আপনি বলছিলেন যে অনলাইন থেকে অনেক প্রোডাক্ট কিনছে, স্লিমিং টি, এগুলো কিন্তু এখন অনেক জনপ্রিয় এবং অনেকেই এটি গ্রহণ করছে। এটার কি ক্ষতিকর কোনো দিক আছে কিনা? যে অবশ্যই এগুলো যে হচ্ছে আপনার কি প্রোডাক্ট, কি ইনগ্রেডিয়েন্ট দিয়ে বানানো সেটার কিন্তু কোনো অথেন্টিক ডাটা নেই এবং এটার কিন্তু যে মানুষের উপর যেটা উপকারী সেটার কোনো অ্যাপ্রুভাল নাই, বা আমরা বলি র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল RDC, যেটার মাধ্যমে সেটা অ্যাপ্রুভাল পাবে। আমরা বিশেষজ্ঞ চিকিৎসকরা যদি ঔষধ বা যেটাই ব্যবহার করি সেটা কিন্তু হচ্ছে আপনার অ্যাপ্রুভাল পেয়ে আসে। প্রথমে প্রাণীর উপর ব্যবহার বা অনেকগুলো মানুষের উপর ট্রায়াল দিয়ে যখন দেখা যায় যে এটার কোনো মারাত্মক ক্ষতিকারক প্রভাব নেই, তারপরে সেটা কিন্তু অ্যাপ্রুভাল পায়। কিন্তু সেগুলোর কিন্তু কোনো অ্যাপ্রুভাল নেই। হ্যাঁ, অ্যাপ্রুভাল না থাকার কারণে আপনার এটা সাময়িক সময় ধরে হয়তো আপনার ওজন কমাতে পারে, বা ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে ওনারা বিভিন্ন প্রোডাক্ট নিয়ে থাকেন অনলাইন থেকে, সাময়িক সময়ের জন্য ওনারা ডায়াবেটিস কমাতে পারে, এটা দেখে ওনারা খুশি হতে পারেন। কিন্তু লং টার্মে ওনাদের কিডনির ক্ষতি করছে কিনা, লিভারের ক্ষতি করছে কিনা, অনেক সময় দেখা যায় এগুলোতে স্টেরয়েড জাতীয় প্রোডাক্ট থাকে, যেটার কারণে ওনাদের শরীর ওজন বেড়ে যাচ্ছে, পেটে ফাটা ফাটা দাগ দেখা যাচ্ছে, মুখ ফুলে যাচ্ছে বা কুশিং সিনড্রোম হয়ে যাচ্ছে। এই ধরনের বিভিন্ন রোগীরাও কিন্তু আমাদের কাছে আসে। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়া অবশ্যই অনলাইন থেকে সেগুলো কিনে ব্যবহার করা যাবে না। এটিও কিন্তু দেখা যায়, যদি আমরা অতিরিক্ত ওজন নিয়ে কথা বলছি, কিন্তু অনেকের বয়সের চেয়ে ওজন তুলনামূলক কম, সেও কিন্তু বাজার থেকে এই ধরনের পণ্য কিনে খেয়ে তার ওজন বাড়াচ্ছে বা বাড়াতে পারে, এই ধরনের কথাও কিন্তু শুনেছি বা এই ধরনের মানুষও দেখা যাচ্ছে। ডাক্তার তানিম, এখন যেটি বলতে চাই যে আমরা তো জানি যে খেলে মানুষ মোটা হয়, কিন্তু অনেকেই আছে যে না খেয়েও শুধু পানি খাচ্ছে তবুও সে মোটা হচ্ছে। এক্ষেত্রে কি হরমোনাল কোনো ইস্যু আছে কিনা? জি, ধন্যবাদ আপনার সুন্দর প্রশ্নের জন্য। অনেক সময় রোগীরা আমাদের কাছে এসে বলে আমি তো তেমন কোনো খাবার দাবার খাই না বা পানি খেলেও আমার ওজন বাড়ছে, আপনি যেটা বললেন এই ধরনের প্রশ্ন করে থাকে। কিছু হরমোনাল কারণ আছে, কারণ যদি হাইপোথাইরয়েডিজম থাকে বা থাইরয়েড হরমোন শরীরে ঘাটতি থাকে, সেই থাইরয়েড হরমোন কিন্তু শরীরে মেটাবলিজম করে থাকে, তাহলে কিন্তু ওনাদের এই হরমোনের ঘাটতি থাকার জন্য মেটাবলিজম স্লো হয়ে যায় বা শরীরে যে বিপাকীয় ক্রিয়াটা স্লো হয়ে যায়। এই জন্য কিন্তু ওনারা অল্প খেলেও কিন্তু তাদের ওজন বাড়তে পারে বা ওজন কোনোভাবেই কমছে না, ওজন হুড় করে বেড়ে যাচ্ছে, সেই ধরনের সমস্যা ওনারা বলে থাকেন। সেক্ষেত্রে অবশ্যই উনি একজন হরমোন বিশেষজ্ঞ বা এন্ডোক্রাইনোলজিস্টের পরামর্শে ওনার হরমোনের সমস্যা আছে কিনা সেটা আইডেন্টিফাই করে সেটা চিকিৎসা দেওয়া গেলে কিন্তু ওনার ওজন কমতে পারে। এছাড়া আমরা হরমোন বিশেষজ্ঞরা রিসেন্টলি কিছু FDA অ্যাপ্রুভড ওষুধ বা ইঞ্জেকশনও দিয়ে থাকি, যেগুলো অথেন্টিক উপায়ে ওজন কমে থাকে। অনেক সময় দেখা যায় অনেকের ওজন অনেক বেশি, 110 কেজি 115 কেজি হয়ে গেছে, ওনারা যে হাঁটাচলা এক্সারসাইজ করবে সেটা করতে পারছে না, বা অনেকের দেখা যায় হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, সেটার জন্য হাঁটাচলা করতে পারছে না, বা অনেকে ডেস্ক ওয়ার্ক করছে, অফিস টাইমের জন্য আলাদা করে যে ব্যায়াম করবে, জিম করবে, সেটির সময়টা ওনারা পাচ্ছে না। সেই ক্ষেত্রে আমরা এন্ডোক্রাইনোলজিস্টরা কিছু ঔষধ বা ইঞ্জেকশনের মাধ্যমেও কিন্তু ওজন কমিয়ে থাকি। অনেক সময় এমন দেখা যায় যে ওজন বৃদ্ধির কারণে, আমি যেমনটি শুরুতে বলছিলাম যে নানা ধরনের শারীরিক জটিলতায় মানুষ ভোগে, তার মধ্যে একটি যদি বলি গর্ভধারণের, অনেকেরই মনে হয় যে ওজন বৃদ্ধির কারণে গর্ভধারণ করতে পারছে না বা এটাতে তার সমস্যা হচ্ছে। এটি কতটুকু যুক্তিযুক্ত? জি, এটিও আপনার গর্ভধারণের একটি বাধা। যাদের ওজন বেশি থাকে তাদের কিন্তু ওভুলেশন নিয়মিত হয় না, বা ওজন বেশি থাকার কারণে ব্রেন থেকে যে একটা সিগন্যাল আসবে, যে হরমোনাল সিগন্যাল, যে আপনার পিরিয়ডটা হোক বা আপনি কনসিভ করেন, সেটি কিন্তু হয় না। এই জন্য যাদের ওজন বেশি, এই ওজন বেশি থাকাও কিন্তু একটি ইনফার্টিলিটির একটি কারণ। আমরা বলি ওজন কমাতে হবে, আপনার হেলদি লাইফস্টাইল লিড করতে হবে, আপনার প্রতিদিন 30 থেকে 40 মিনিট ব্যায়াম করতে হবে, কার্বোহাইড্রেট কম খেতে হবে, রিফাইন্ড ফুড বা হাই ক্যালোরি ফুড সেগুলো খাওয়া যাবে না, এবং প্রয়োজনে আপনার হরমোন বিশেষজ্ঞের পরামর্শে ওজন কমিয়ে আপনি পরে কনসিভের চেষ্টা করবেন। অনেক সময় এটা দেখা যায় যে অনেকেই ওজন কমানোর জন্য কিটো ডায়েট করেন, 20 দিনের একটি প্যাকেজ। তো এটি কি আসলেই কাজে দেয়? কিটো ডায়েট করলে কি ওজন কমে যায়? জি, আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে আমাদের খাবারের প্যাটার্নটা কেমন হবে। খাবারের মধ্যে আমাদের খাবারটা হবে ব্যালেন্স ডায়েট, আমরা বলি। সেখানে কার্বোহাইড্রেট,
প্রোটিন, ফ্যাট সব কিছুই থাকবে। হ্যাঁ, আমাদের গাড়ি চালাতে যেমন হচ্ছে পানি, ডিজেল, তারপরে হচ্ছে আপনার অকটেন সবই লাগে, আমাদের শরীর চালনা করতেও কিন্তু আমাদের কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট সব কিছুই লাগে। কিটো ডায়েটে যেটি করা হয় সেখানে কার্বোহাইড্রেট একেবারে বাদ দিয়ে দেওয়া হয় এবং বেশি পরিমাণে প্রোটিন জাতীয় খাবার বেশি খাওয়া হয়। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ওজন সাময়িক সময়ের জন্য কমলেও কিন্তু আমাদের শরীরের উপর আপনার বিরূপ প্রভাব পড়তে পারে। আমরা বারডেমে থাকতে দেখছি অনেক রোগী কিটো ডায়েট করে হচ্ছে আপনার ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস, যে বডিতে হচ্ছে আপনার অ্যাসিড উৎপন্ন হচ্ছে বা কিডনি ফেলিওরের দিকে যাচ্ছে, এই ধরনের সমস্যা নিয়ে আমাদের কাছে আসে। তাই কিটো ডায়েট আমরা এন্ডোক্রাইনোলজিস্টরা রিকমেন্ড করি না এবং সেটি হচ্ছে আপনার শরীরের উপর খারাপ প্রভাব ফেলতে পারে। এটা হয়তো সাময়িক সময়ের জন্য আপনার ওজন কমাতে পারে, কিন্তু ওজন কমানোটাই তো হচ্ছে আপনার মেইন উদ্দেশ্য না। সেই ক্ষেত্রে আপনার শরীরও সুস্থ থাকতে হবে। আপনার ওজন কমাতে গিয়ে যদি কিডনি নষ্ট হয়ে যায় তাহলে তো হবে না। সেই ক্ষেত্রে আমরা বলি অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে আপনি ওজন কমানোর চেষ্টা করবেন এবং চিকিৎসকের পরামর্শে আপনি ডায়েট করবেন। প্রপার একটা লাইফস্টাইল লিড করতে হবে তাকে, অবশ্যই, যাতে ওজনটা ধরে রাখতে পারে, কারণ ওজন তো আবারও বেড়ে যেতেই পারে হ্যাঁ। লাইফস্টাইল চেঞ্জের কারণে। ডাক্তার তানিম, এবার যে প্রশ্নটি করতে চাই যে অতিরিক্ত ওজনের কারণে যৌন জীবনে কোনো সমস্যা হয় কিনা, পুরুষরা যদি ওজন বৃদ্ধি হয়ে যায় তাদের, তাহলে তাদের কোনো অনীহা আসে কিনা বা নারীদের অনীহা আসে কিনা? অবশ্যই সুন্দর প্রশ্ন। ওজন বেড়ে যাওয়ার জন্য কিন্তু পুরুষের এবং নারীদের দুজনের সেক্সুয়াল সমস্যা হতে পারে। আমরা দেখি পুরুষের যাদের ওজন বেশি থাকে বা বেলি ফ্যাট বেশি থাকে তাদের কিন্তু টেস্টোস্টেরন হরমোন কমে যায়। এই অতিরিক্ত ফ্যাটটা কিন্তু ওনাদের টেস্টোস্টেরন হরমোনটাকে ইস্ট্রোজেন হরমোনে কনভার্ট করে। আপনি জেনে থাকবেন টেস্টোস্টেরন হচ্ছে পুরুষ সেক্স হরমোন আর ইস্ট্রোজেন হচ্ছে ফিমেল হরমোন। সেই ক্ষেত্রে ওজন বেশি থাকার কারণে ওনার হচ্ছে সেক্সুয়াল ইচ্ছা, আগ্রহ কমে যাচ্ছে বা যৌন অনীহা দেখা দিচ্ছে বা ইরেকটাইল ডিসফাংশন হচ্ছে। দেখা যায় কিনা পুরুষের ক্ষেত্রে? জি জি, আমি যেটা বলছিলাম যে পুরুষাঙ্গ পর্যাপ্ত শক্ত হচ্ছে না বা ইরেকটাইল ডিসফাংশন হচ্ছে, এই ধরনের প্রচুর পেশেন্ট কিন্তু আমরা পেয়ে থাকি। অতিরিক্ত ওজন একটি কারণ, সেই সাথে লাইফস্টাইলের যে আপনার সমস্যা, রাতে বেশি করে রাত জাগছে, দিনে বেশি করে ঘুমাচ্ছে, অথবা হরমোনাল সমস্যা, অথবা অনেকে স্মোকিং করছে, অথবা বাইরের খাবার দাবার খাচ্ছে। হ্যাঁ, এই হরমোনাল সমস্যার কারণে এবং অতিরিক্ত ওজনের কারণে কিন্তু আপনার সেক্সুয়াল সমস্যা, ইরেকটাইল ডিসফাংশন বা পুরুষাঙ্গ পর্যাপ্ত শক্ত হচ্ছে না, এই ধরনের সমস্যা হতে পারে। ডাক্তার তানিম, ওজন বৃদ্ধির ক্ষেত্রে হাড়ের উপর কোনো চাপ পড়ে কিনা? জি, আমরা দেখতে পাই যারা বয়স্ক রোগী আছে তাদের ওজন বেশি থাকার কারণে কিন্তু অস্টিওপোরোসিস হচ্ছে বা হাড় ক্ষয় হচ্ছে, অথবা অস্টিওআর্থ্রাইটিস হচ্ছে, হাঁটুতে ব্যথা হচ্ছে, কোমরে ব্যথা হচ্ছে, এবং এই ওজন বেশি থাকার জন্য ওনার যে ব্যথাগুলা কমছে না। আমাদের কাছে অনেক অর্থোপেডিক বিশেষজ্ঞ ডাক্তার আমাদের কাছে রেফার করে যে ওনার ওজন কমিয়ে দেন বা ওজন কমানোর পরে আমরা ট্রিটমেন্ট শুরু করব, কারণ এই ওজন না কমালে কিন্তু ওনার যে ব্যথা বেদনা, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, অথবা অনেকের ক্ষেত্রে ঘুমের মধ্যে নাক ডাকা বা স্লিপ অ্যাপনিয়া, সেগুলো কিন্তু ট্রিটমেন্ট করে আপনার বেশি ফল পাওয়া যাবে না যদি না ওনার ওজন আইডিয়াল ওজনে বা ওজন না কমানো হয়। ডায়েট না করে কিভাবে ওজন কমানো যায়? ডায়েট বলতে অনেকে মনে করে ডায়েট মানে না খেয়ে থাকা। ডায়েট মানে না খেয়ে থাকা না, আমি আগেই বলেছি ডায়েট বলতে ব্যালেন্স ডায়েট। সেখানে আপনার কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট সবই থাকবে। আপনার কার্বোহাইড্রেটের পরিমাণটা আপনি কমিয়ে দেন। যাদের ওজন বেশি থাকে তাদেরকে আমাদের কার্বোহাইড্রেট আস্তে আস্তে কমিয়ে দেয়। আর ডায়েট না করেও আপনি যদি এক্সারসাইজ করেন, ব্যায়াম করেন, এখানে বেসিকটা হচ্ছে আপনি যা খাচ্ছেন বা যা গ্রহণ করছেন তার থেকে বেশি পরিমাণ হচ্ছে আপনি যদি ব্যায়াম করেন বা সেটাকে আপনার খরচ করেন তাহলে আপনার ওজন কমবে। আপনি যদি সকালে একটা রুটি খাচ্ছেন কিন্তু তার পরিমাণ আপনি ব্যায়াম করছেন না, ডেস্ক ওয়ার্ক করছেন, বসে বসে কাজ করছেন, তাহলে কিন্তু আপনার ওজন কমবে না বা ওজন আস্তে আস্তে বাড়তে থাকবে। কিন্তু আপনি যা খাচ্ছেন তার থেকে যদি বেশি ব্যায়াম করেন বা বেশি পরিশ্রম করেন তাহলে কিন্তু আপনার ওজনটা আস্তে আস্তে কমতে থাকবে। আর কেউ যদি বলে আমরা ডায়েট করব না, সেই ক্ষেত্রে যে আমরা বললাম যে কিছু অথেন্টিক আমরা ঔষধ বা ইনজেকশন দিয়ে থাকি, সেগুলো মেকানিজম হচ্ছে আপনার খাবার রুচিটা কমিয়ে দিবে এবং এক্সেস যে আপনার কার্বোহাইড্রেট বা সুগার আছে সেগুলো হচ্ছে আপনার ইউরিনেশন বা পস্টার পায়খানার সাথে বের করে দিবে এবং আপনার ওজন কমাবে। সেই ক্ষেত্রে কিন্তু ডায়েট না করে ওজন কমানো সম্ভব। যে ওষুধের কথা বলছিলেন এটি কতদিন দীর্ঘস্থায়ী থাকবে? জি, এটি হচ্ছে উনি যতদিন আমরা ব্যবহার করব তার ওজনটা কমে যাবে, তারপরে তার এটা ধরে রাখতে হবে। আমি এটা বন্ধ করার পরে উনি আবার ফাস্টফুড, বুফে, দাওয়াত খাওয়া শুরু করলে তাহলে তো আবার ওনার ক্যালোরি গ্রহণ বেশি হলো এবং সেটা আস্তে আস্তে অতিরিক্ত যেই ক্যালোরিটা ওনার খরচ না হবে তা আবার ফ্যাট আকারে জমবে। উনি যদি মেনটেন করে তাহলে এটা স্থায়ী হবে, আর উনি যদি আবার বেশি করে খাওয়া দাওয়া শুরু করে, লাইফস্টাইল উল্টাপাল্টা করে, তাহলে তো ওজন আবার বাড়বেই। একদম, এই জিনিস কিন্তু দেখা যাচ্ছে আমার ওজন যদি 1-2 কেজি কমে, তখন আমি সামনে ফাস্টফুড যদি থাকে তাহলে সেটা কিন্তু আমার খেতে ইচ্ছা করে যে একদিনের জন্য খাই, কোনো ব্যাপার না। হ্যাঁ, বেশি খাওয়ার জন্য কিন্তু আবার ক্যালোরি বেশি কনজাম্পশনের জন্য আবার আপনার ওজন বাড়তে থাকবে। অনেক সময় দেখা যায় যে অনেকের সামনে যদি খাবার থাকে সেটা যদি খেতে না পারে তাহলে বিষণ্ণতায় ভোগে। জি, অতিরিক্ত ওজন বা ওজন কম থাকা কিন্তু আপনার বিষণ্ণতা বা ডিপ্রেশনের একটি কারণ। দেখা যায় যাদের অতিরিক্ত ওজন থাকে তারা কিন্তু সামাজিকভাবে অনেক সময় বিভিন্ন বুলির শিকার হয় এবং হচ্ছে বিষণ্ণতার কারণেও কিন্তু অনেক সময় দেখা যায় বেশি খাবার খেতে থাকে বা খাবারের ক্রেভিং চলে আসে। হ্যাঁ, ডিপ্রেশন অথবা অ্যাংজাইটি
এগুলোও কিন্তু অতিরিক্ত ওজনের ফলে হয়ে থাকে এবং সেই জন্য দেখা যায় যে ওনারা ডিপ্রেশনে পড়ে আরও বেশি বেশি করে খাচ্ছে আর বেশি বেশি করে ওজন বাড়ছে। তাই যাদের ওজন বেশি আমি বলবো একজন হরমোন বিশেষজ্ঞ বা এন্ডোক্রাইনোলজিস্টের পরামর্শ এবং একজন নিউট্রিশনিস্ট বা ডায়েটিশিয়ানের সাথে থেকে একসাথে যদি আপনি একটা প্রপার লাইফস্টাইল লিড করেন, খাবার দাবার, হাঁটা চলা, এক্সারসাইজ এবং কোন খাবারগুলো আপনি অ্যাভয়েড করবেন, কোন খাবারগুলো বেশি খাবেন, সেগুলো যদি জেনে নেন তাহলে আশা করি আপনার ওজন কমানো সম্ভব। সামাজিক অনুষ্ঠানে তো আমরা সবাই যাই, বিভিন্ন দাওয়াতে অ্যাটেন্ড করি বা বন্ধুদের সাথে গেট টুগেদারে যাই, সেখানে কিন্তু বেশ ভারী খাবারই খাওয়া হয়। আপনার কাছে যেটি জানতে চাই যে মাসিক হিসাব যদি আমরা করি কতগুলো দাওয়াত খাওয়া উচিত বা কি পরিমাণ খাবার আসলে গ্রহণ করা উচিত একটি আদর্শ লাইফস্টাইল বা ওজন যেন বৃদ্ধি না পায়? জি, এটা আপনি যেটি বললেন কতটুকু খাবার খাওয়া উচিত বা ক্যালোরি কনজাম্পশন আপনার কতটুকু হবে, সেটা আসলে ডিপেন্ড করে আপনার হাইট, ওয়েট এগুলোর উপর। অনেকের মনে করেন অনেকের হাইট অনেক বেশি আছে, ওয়েটটা কম, হ্যাঁ, যেটা আমরা বিএমআই দিয়ে ক্যালকুলেশন করি বা হচ্ছে বিএমআই যদি 25 কেজি পার মিটার স্কোয়ারের বেশি হয় সেই ক্ষেত্রে এটাকে আমরা অতিরিক্ত ওজন বা ওভারওয়েট বলি এবং বিজ্ঞানীরা বাংলাদেশিদের জন্য সেটা 23 কেজি পার মিটার স্কোয়ারের বেশি হলে সেটাকে অতিরিক্ত ওজন বা ওভারওয়েট বলছেন। সেই ক্ষেত্রে যাদের উচ্চতা ভালো আছে এবং ওজন কম আছে তারা বেশি ক্যালোরি গ্রহণ করতে পারবে, আর যাদের উচ্চতা কম ওজন বেশি তারা কম ক্যালোরি গ্রহণ করবে। হ্যাঁ, সেটা পার্সেন্ট টু পার্সেন্ট ভেরি করতে পারে, এটা আসলে ঢালাওভাবে ওইভাবে বলা যাচ্ছে না। এখনকার যে লাইফস্টাইল বা এখনকার ছেলেমেয়েরা বড় হচ্ছে তাদের খাবারের মধ্যে কিন্তু খাবারের তালিকায় শাকসবজির পরিমাণটা একটু কম থাকে, ব্রয়লার মুরগি বা গরুর মাংস, তো সেটা কি পরিমাণ গ্রহণ করা উচিত সুস্থ থাকার জন্য? ফাইবার যদি কম থাকে, শাকসবজি যদি খাবারে কম থাকে বা রিফাইন্ড জিনিস যদি বেশি থাকে, আপনি যেটা বললেন মুরগির মাংস অথবা ভাত যদি বেশি করে খায় তাহলে কিন্তু তার ওজন বেড়ে যেতে পারে। সেই ক্ষেত্রে আমি যেটা বললাম যে আমরা বলি ব্যালেন্স ডায়েট। হ্যাঁ, একটা প্লেট যদি আপনি চিন্তা করেন, প্লেটের 30% থাকবে কার্বোহাইড্রেট মানে ভাত বা রুটি, 30% থাকবে প্রোটিন মাছ মাংস আপনি যেটি বললেন, হ্যাঁ 30% থাকবে ফ্যাট। হ্যাঁ, এভাবে যদি ভাগ ভাগ করে আপনি খাবার দাবার খান, বাচ্চাদের ক্ষেত্রেও সেটি, বাচ্চারা দেখা যায় যে বাইরের খাবার বেশি খাচ্ছে, ফাস্ট ফুড খাচ্ছে, হাই ক্যালোরি ফুড খাচ্ছে, শাকসবজি কম খাচ্ছে, সেই জন্য কিন্তু তাদের ওজন বেড়ে যাচ্ছে। এটাকে বলে আমরা চাইল্ডহুড অবিসিটি, যে বাচ্চাদের ক্ষেত্রে অতিরিক্ত ওজন, সেটার জন্যও কিন্তু অনেক ধরনের সমস্যা হচ্ছে। মেয়ে বাচ্চাদের ক্ষেত্রে আপনার পিরিয়ড ইরেগুলার হয়ে যাচ্ছে, ছেলে বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় পরবর্তীতে অল্প বয়সে ডায়াবেটিস হয়ে যাচ্ছে বা উচ্চ রক্তচাপ হয়ে যাচ্ছে বা বয়স বাড়ার সাথে সাথে স্ট্রোকের ঝুঁকি বেড়ে যাচ্ছে। তাই আবার যাদের দেখা যায় ফ্যামিলি হিস্ট্রি অফ ডায়াবেটিস আছে বা হরমোনের সমস্যা আছে তাদের সেটা আরও বেশি দেখা যায়। অনেক সময় আপনি দেখবেন বাচ্চাদের ঘাড় এবং বগল কালো হয়ে যাচ্ছে, এটাকে বলে আমরা সাইন অফ ইনসুলিন রেজিস্ট্যান্স, মানে হচ্ছে ওজন বেশি থাকার কারণে শরীরে ইনসুলিন কাজ করতে পারছে না এবং এই ইনসুলিন কাজ করতে না পারার কারণে কিন্তু ওনার অল্প বয়সে সেই বাচ্চার ডায়াবেটিস হয়ে যেতে পারে। আমরা অনেক বাচ্চা রোগীও পাই যে ডায়াবেটিস হয়ে গেছে অতিরিক্ত ওজনের জন্য। অনেকে এরকম থাকে যে বংশ পরম্পরায় সে স্থূলতায় ভুগছে, বংশগত স্থূলতার সমস্যা, তো সেক্ষেত্রে সে কী করবে? জি, জেনেটিক কিছু কারণে বা বংশগত কারণে ওজন বেশি থাকতে পারে। আমরা দেখতে পাই মা খালা সবারই ওজন বেশি বা সবাই মোটা। সেই ক্ষেত্রে কিছু জিন আছে যে আপনার জেনেটিক ফ্যাক্টরের কারণে, যেগুলো হচ্ছে মেটাবলিজম স্লো করে দেয়। এই মেটাবলিজম স্লো থাকার কারণে কিন্তু ওনার অল্প খেলেও বা বংশগতভাবেই দেখা যায় যে সবাই মোটা হয়ে যাচ্ছেন। সেই ক্ষেত্রেও লাইফস্টাইল মডিফিকেশান হচ্ছে, হাঁটাচলা করবে, তারপর এক্সারসাইজ করবে, কার্বোহাইড্রেট কম খাবে এবং প্রয়োজনীয় চিকিৎসকের পরামর্শে ওজন কমানোর ঔষধ বা ইঞ্জেকশনও নিতে পারেন ওনারা। আপনি বিশেষ করে তরুণদের জন্য কি ধরনের স্বাস্থ্যকর জীবনযাপন পরামর্শ করবেন? তরুণদের ক্ষেত্রে দেখা যায় এখন হচ্ছে আপনার রাত জাগা বেশি বেড়ে গিয়েছে, ওনারা বেশি বেশি করে রাত জাগে এবং দিনে বেশি করে ঘুমায়। সেই রাত জাগার কারণে কিন্তু হরমোনাল ইমব্যালেন্স হয়ে যাচ্ছে এবং অনেকে ডিভাইস ব্যবহার বেশি করছে, হাঁটাচলা, এক্সারসাইজ, ব্যায়াম বা খেলাধুলা একেবারেই কমে গিয়েছে। আমি বলবো প্রতিদিন না পারলেও সপ্তাহে অন্তত 150 মিনিট ওনারা ঘাম ঝরিয়ে ব্যায়াম করবে বা এক্সারসাইজ করবে, যেটাতে ওনাদের ঘাম ঝরবে বা ক্যালোরি খরচ হবে। সেই সাথে ওনারা স্বাস্থ্যকর খাবার দাবার, আমি যেটা বললাম রিফাইন্ড সুগার, রিফাইন্ড কার্বোহাইড্রেট বা হাই ক্যালোরি ফুড না খেয়ে ফাইবারযুক্ত খাবার বেশি খাবে। যেমন হচ্ছে ওনারা হচ্ছে সবুজ আপেল, পেয়ারা, আমরা জামরা, সেগুলো স্ন্যাক্স হিসেবে খেতে পারে। আমরা বলি যে লাল আটার রুটি বা লাল চালের ভাত, সেগুলো আস্তে আস্তে রক্তে মিশে এবং ওজন কম বাড়ায়, সেগুলো খাওয়ার প্র্যাকটিস করতে পারে। আর বাইরে খাওয়ার যে ট্রেডিশন, বন্ধুদের সাথে হ্যাং আউট, বন্ধুদের সাথে হচ্ছে আপনার ফাস্ট ফুড, ফ্যাটি ফুড বেশি করে খাওয়া, সেগুলোর কারণেও কিন্তু আপনার ওজন বাড়ছে, সেগুলো হচ্ছে কমিয়ে দেওয়া। এভাবে স্বাস্থ্যকর জীবনযাপন করলে আশা করি তরুণরা ওজন নিয়ন্ত্রণে রাখতে পারবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকেও ধন্যবাদ জাগো টিভিকে। দর্শক, আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের আজকের আলোচনার বিষয় ছিল অতিরিক্ত ওজন। পরবর্তী পর্বে আবারও নতুন কোনো বিষয় এবং নতুন কোনো চিকিৎসককে নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জাগো নিউজের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।